জি 24 ঘন্টায় 5 কাহন নিয়ে আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। ফেসবুকে যারা চিঠি লিখছেন, যারা চিঠি লেখার রিকোয়েস্ট করছেন, আজকের 5 কাহনের এই শো তাদের জন্য। যারা অচেনা অজানা অ্যাপ দুমদাম করে ডাউনলোড করে নেন আর সেটা ব্যবহার করতে শুরু করেন, আজকের এই শো তাদের জন্য। আজকের শো ফেসবুকে চিঠির রীতিমতো রমরমা কারবার। গোপন চিঠিতেই কি গোপন তথ্য ফাঁস, তাই নিয়ে উঠছে প্রশ্ন। কতটা বিপদের এই অ্যানোনিমাস অ্যাপ, যে অ্যাপকে ধরা ছোঁয়া যায় না, জানা যায় না। গোপন চিঠির প্রতি এই ভালোবাসা কেন, সেটাও আজকে জানা। আর এই নিয়ে আজকে কথা বলবো। আমাদের সঙ্গে স্টুডিওতে এই মুহূর্তে যারা রয়েছেন, আমাদের সঙ্গে যারা রয়েছেন, একটু আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দেবো। আমাদের সঙ্গে রয়েছেন সাইবার বিশেষজ্ঞ সাম্যজিৎ মুখার্জি, আমাদের সঙ্গে সাংস্কৃতিক কর্মী তুহিনা বসু সেন রয়েছেন, আমাদের সঙ্গে মনোরোগ বিশেষজ্ঞ সুবীর হাজরা চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে। তবে তার আগে চোখ রাখবো যে প্রতিবেদনে, তাহলে এই যে চিঠি অ্যাপ, যে অ্যাপ নিয়ে আমাদের ভাবনা চিন্তা, যে অ্যাপ নিয়ে আমরা এত হইচই করছি, এই চিঠির অ্যাপ আদৌ বিপদের? আদৌ কোনো বিপদ আছে? এই অ্যাপ এত ব্যবহারই বা আমরা করছি কেন? চোখ রাখবো। করছি। তোমার চিঠি হঠাৎই শীতের সকালে একরাশ উষ্ণতা বয়ে আনলো। পাতা ঝরে যাচ্ছে সামনের শালবনে, বিবাগী হচ্ছে বগি, রিক্ততার দিন আসছে সামনে। এরই মধ্যে তোমার চিঠি যৌবনের ধুতির মতো এলো, এক ঝাঁক টিয়ার উল্লসিত সমস্ত সবুজ চিৎকারের মতো। তার মানে এই নয় যে তোমার চিঠি দুর্বোধ্য। উপমার খোদ ক্ষমা করে দিও। কেমন আছো তুমি? জানতে চাইলেও জানতে পাই কই। জানতে চাইলেও এরকম অনেক কিছু জেনে ফেলা যায় না, জানা হয় না। সেই জানাশোনার ফাঁক ফোকর মেটাতে ফেসবুকে চিঠির আবির্ভাব। হাতে লেখা মরে যাওয়া চিঠি ফের বেঁচে ফেসবুকে অ্যাপে, হাতে লেখার মতো, ভালোবাসার মতো। অ্যানোনিমাস মেসেজ অ্যাপ। আপনি কাউকে আপনার কথা লিখবেন, সে জানবে না আপনি কে, শুধু লেখা পড়তে পারবেন, শেয়ার করতে পারবেন ফেসবুক ওয়ালে। হাসাপ বা সারাহার পর এবার চিঠি, বাঙালির মনের আবেগ ছোঁয়ার চিঠি। তবে শুধু ফেসবুক নয়, ফেসবুক ছাড়াও আলাদা করে ইনস্টল করা যাবে এই অ্যাপ। সারাহা অ্যাপ ছিল সৌদির, আর চিঠি বাংলাদেশের। অ্যানোনিমাস অ্যাপগুলি মূলত ইউজারদের ডেটা, মেসেজিং প্যাটার্ন চুরি করে ডিজিটাল ব্ল্যাক মার্কেটে বিক্রি করে বলে অভিযোগ। চিঠিও তাই করছে না, তার গ্যারান্টি কে দেবে? চিঠি অ্যাপ স্পষ্ট জানিয়ে দিয়েছে এই অ্যাপ ইউজারদের ইউজার নেম, পাসওয়ার্ড, ইমেল অ্যাড্রেস সব কালেক্ট করতে পারে। চিঠি ইচ্ছে করলে অতিরিক্ত তথ্যও নিতে পারে। ওয়েবসাইটে ডিসক্লেমারে লেখা, গ্রাহকদের নিরাপত্তার দায়িত্ব চিঠির নয়। কোনো নির্দিষ্ট ডোমেন নেই চিঠির। এর মেল আইডি চিঠি.me.app@gmail.com। কেউ নিজের মতো করে জিমেল আইডি খুলে এই কাজ করেছে। কে তা কেই বা জানে? কি তার উদ্দেশ্য কে জানে? কারণ এই অ্যাপ আপনার আইপি অ্যাড্রেস, মোবাইলের ইউনিক আইডি, ব্রাউজার সব জানতে পারছে আপনার সার্চ হিস্ট্রিও। অর্থাৎ আপনি সব ব্যক্তিগত তথ্যের বিনিময়ে অচেনা বন্ধুর না শোনা কথা শুনতে চাইছেন। নতুন বন্ধু পাতাতে থমকে যাই আমরা, পুরনো বন্ধুত্ব রেখে দিতে হাঁফিয়ে উঠি আমরা। সম্পর্কগুলোকে যত্নআত্তি করতেও আজকাল ক্লান্ত হই আমরা সহজলভ্য সোশ্যাল মিডিয়ায়। তাই আমাদের ঝোঁক বড় বেশি। কাগজে হাতে লেখার পরিশ্রমে যে আবেগ, সে আবেগ তাই কি আমরা খুঁজতে চাইছি অচেনা অ্যাপে? আর কত একা হব আমরা? আমাদের একাকিত্ব আর কিভাবে আমরা বিকিয়ে দেব ডেটার বিশাল ভাঁত পাতা ভুবনে? ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। আমি শুরুতে একটু তুহিনার কাছে আসবো। তুহিনা থিয়েটার করেন, নাটক করেন, অভিনয় করেন, কিন্তু আমি তুহিনার ফেসবুক প্রোফাইলে, তুহিনা আমার ফেসবুক ফ্রেন্ড, তুহিনাকে দেখেছি প্রচুর এরকম চিঠি চাপাটি আসছে। ঠিক আছে, নানান কবিতা, জ্যোৎস্না রাতে তোমায় দেখবো ঠেকবো, অমুক তমুক। তো তুহিনা, কি মনে করে আপনি এই চিঠি অ্যাপটাকে ডাউনলোড করলেন? মানে কোন ভাবনা থেকে? একটু মানে সাধারণ মানুষের ভাবনাটা আমরা শেয়ার করি। ভাবনা বলতে কি, অ্যাকচুয়ালি যেটা তো আপনি বলেই দিয়েছেন প্রথমে, যে আমরা সবাই খুব একাকিত্বে ভুগছি। এইটা
হচ্ছে সবার আগের ভাবনা ওই সেলফি। যবে থেকে আমাদের হাতে ব্যাক ক্যামেরা তো ছিল, ফ্রন্ট ক্যামেরা এসে গেছে, অল অফ আস আর ফটোগ্রাফার্স, আমাদের কারুকে প্রয়োজন নেই সেলফি। এই শব্দটা থেকে অলরেডি আমরা আমাদের একটা জগৎ তৈরি করে নিচ্ছি। অনেকেরই ট্যাগলাইন দেখি হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে মনে নেই, হোয়াটসঅ্যাপটা বেশি মনে হয় আমি আমার মতো, মাই লাইফ মাই রুল। এই যে বিষয়গুলো আসছে, আর চিঠি তো বহুকাল উঠে গেছে, মানে আমাদের খুব ছোটোবেলায় ওই পোস্ট কার্ডের চিঠি, ইনল্যান্ড লেটারের চিঠি এগুলো আসতো। চিঠি বিষয়টা তো উঠে গেছে, হাতে করে চিঠি, ইভেন বিভিন্ন অফিস ওয়ার্ক, ডেস্ক ওয়ার্ক, আপনারাও যে কাজ করেন সেখানেও নিশ্চয়ই দেখেন যে হাতের লেখাটা উঠে যাচ্ছে। আমরা সব এতে পিসিতে, ল্যাপটপে এটা আমি 100% একমত। আমার হাতের লেখা খারাপ হয়ে গেছে খুব। আমার ছিলই, আরও খারাপ হয়েছে। তো সেইখান থেকে এটা একটা ভীষণ কারণ চিঠি। যদিও এই ধরনের বহু অ্যাপ কিন্তু, মানে এই কোয়েশ্চেন আনসার বহু অ্যাপ কিন্তু বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মধ্যে ফেসবুকে সবচেয়ে বেশি চলছে। চিঠি বলে একটু বেশি, হ্যাঁ, নামটা চিঠি, সেই জন্য নামটা চিঠি, নস্টালজিয়া একটা ইমোশন কাজ করে ভীষণ। মানে অ্যাটলিস্ট লাস্ট বোধহয় আমাদের জেনারেশন যারা চিঠি বিষয়টা জানে, আমাদের পরের জেনারেশন তো চিঠি শব্দটাই জানে না। তো সেইটা একটা বিরাট কারণ। আচ্ছা, আমি তাহলে এই জায়গা থেকে একটু সাম্যজিতের কাছে আসব। এই যে চিঠি, মানে একেবারে বাঙালির আবেগে ঘা দেওয়া, যে চিঠি নিয়ে আমরা রোমান্টিসাইজ করি, ভাবনা চিন্তা করি, কিন্তু চিঠি লেখার হয় না, লেখার মতো এন্থু থাকে না। এই জায়গা থেকে যখন একটা অ্যাপ বাজারে আসছে, আমরা টুকটুক করে ডাউনলোড করে নিচ্ছি, একদম ফেসবুক পুরো ছেয়ে গেছে গোটা বিষয়টা। এই অ্যাপ, এই চিঠিটা কি বেসিক্যালি, মানে টেকনিক্যালি বিষয়টা কি একটু যদি জানেন? টেকনিক্যালি বিষয়টা হচ্ছে মেনলি এখন সবটাই হচ্ছে যেটা দেখলেন ডোমেন নেম, যেটা যদি অথরাইজ কেউ হতো, যদি রেজিস্টার্ড থাকতো অ্যাপ্লিকেশানগুলো, তাদের নিজস্ব ডোমেন থাকতো, এবং এই যে নিচে যে ডেসক্রিপশানে লিখেছে আপনার ডেটার দায়িত্ব আমাদের নয়, মানে প্রথমেই তুলে দিয়েছে তাদের কিন্তু নিজস্ব দিক থেকে, তারা তো আপনারা ফার্স্ট হ্যান্ড হিসেবে আপনাদের রেসপন্সিবিলিটি। কি হচ্ছে, মানুষ কি হয়, নতুন একটা ট্রেন্ডিং এলে না, এখন এটা রয়েছে সোশ্যাল মিডিয়ার যুগে, আমরা যেহেতু ওতপ্রোতভাবে তার সাথে কানেক্টেড, ট্রেন্ডিংয়ে আমরা খুব ফলো করি। যে ট্রেন্ডিংটা আসে দেখবেন পুজোর আগে শাড়ি চ্যালেঞ্জ, সেলফি চ্যালেঞ্জ হ্যাশট্যাগ দিয়ে হয়। অ্যাকচুয়ালি এটার পিছনে ব্যাকগ্রাউন্ড ইনস্টাগ্রামে হ্যাশট্যাগ খুব প্রচুর হয়। না, একটা হ্যাশট্যাগের মধ্যে প্রত্যেকে তার নিজের সেলফি দিয়ে যাচ্ছে, হ্যাঁ, যেটা হয় আর নর্মাল হয়। এটার অ্যাকচুয়াল ব্যাকগ্রাউন্ডে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে আমি এখন 1000টা প্রোফাইল দিয়ে যদি একটা একটা করে ম্যানুয়াল দেখি, 90% প্রোফাইল আমার লক রয়েছে, আমি তাদের ফটো ডাউনলোড করতে পারবো না। আমি একটা হ্যাশট্যাগ দিয়ে আমি নিজে একটা ক্রিয়েট করে দিই, সেখানে আমার 1 ঘন্টা 1.5 ঘন্টা 4000 5000 পোস্ট পড়ছে, আমি একসাথে 5000 ফটো বাড়ছি। সেই ডেটাগুলো ডার্ক ওয়েবে বিক্রি হয় ফর মেকিং পর্নোগ্রাফি অ্যান্ড ডিফারেন্ট থিংসের জন্য। আমার ডেটা কি করে পর্নোগ্রাফিতে ইউজ হবে? এটা শাড়ি চ্যালেঞ্জ, সেলফি চ্যালেঞ্জ, এগুলো বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে এফেক্টিভ বেশি হয়। কটা ছেলে সেখানে সেলফি চ্যালেঞ্জে নিজের ফটো পোস্ট করেছে, যদি সোশ্যাল মিডিয়া ঘেটে দেখেন খুব কম লোকই করেছে, মেয়েরা বেশি ইনফ্লুয়েসড হয়। এটা আমি ওইভাবে ডিস্টিংগুইশ করছি না, অ্যাকচুয়াল মোটিভ থাকে ওদের ডেটাটা কালেক্ট করা। আপনার ফটোটা কি করে কোথায় কাজে লাগবে সেটা এখন যে যুগ চলে এসছে, ডাজন্ট ম্যাটার যে আপনি ভালো জামা কাপড় পরে আছেন। চিঠির কথাই যদি, চিঠির কথার সঙ্গে আরো আছে, মানে তুহিন আরো ভালো বলতে পারবেন, আমার মাথায় আসছে না। ওই সেই কি একটা লিংকে ক্লিক করলে কোন সেলিব্রিটি আমার এনগেজ উইথ, ঠিক আছে, 40 বছর পর কেমন লাগবে, আরো আছে 40 বছর পর কেমন লাগবে, ঠিক আছে, এগুলো অ্যাকচুয়াল মানে আমার আইডেন্টিটি কি ক্যাপ্টেন আমেরিকা না হাল্ক, এইগুলো সবই কি একই ক্যাটাগরি? একই ক্যাটাগরি। আচ্ছা, মানে প্রত্যেকে মানুষ কি ইনফ্লুয়েন্স করে, আমি পাচ্ছি না ম্যানুয়ালি আপনার কাছে পৌঁছাতে, আমি অন্যভাবে তো সাইকোলজিক্যালি তাদের ডেটাগুলো কালেক্ট। আচ্ছা, এই ডেটা নিয়ে আরেকটু ডিটেল জানো, আমি একটু ডক্টর চৌধুরীর কাছে আসবো। আমি পার্টিকুলার যদি চিঠির কথা ধরি, খুব কম সময়, আমার ধারণা সামজিৎ খুব একটা বেশি দিন হলো আসেনি, মানে 1 মাসও বোধহয় হয়নি, এই একদম রিসেন্ট। এবং ডক্টর চৌধুরী, এই একদম রিসেন্ট একটা অ্যাপ চিঠির বিষয়টা সামনে রেখে হুড়মুড়িয়ে লোকের মধ্যেই এত জনপ্রিয়তা পেয়ে গেল, মানে এটা ঠিক কোন জায়গা থেকে আমরা এই অ্যাপটাকে এত ভালোবেসে ফেললাম, যেখানে আমি এমন একটা মেসেজ করছি, সেটা জানতে পারছে না কে করছে, যিনি দেখছেন তিনি জানতে পারছেন না, কিন্তু মেসেজটা থেকে যাচ্ছে। আসলে আমাদের একটা আইডেন্টিটি থাকে, যেটা বাস্তব আইডেন্টিটি। আমার পরিবারের লোক জানে, আমার ব্যক্তিত্ব জানে, আমার বাবা মা বন্ধু বান্ধব জানে, কিন্তু আমার একটা কাল্পনিক আইডেন্টিটি হয়তো থাকতে পারে, যেটা আমি কল্পনিক করেছি যে আমার যদি আইডেন্টিটি এরকম হতো তাহলে ভালো হতো। যে কোনো সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন চ্যানেল সেই মানসিক দুর্বলতাটা ব্যবহার করে।
অর্থাৎ আমি মানে এই যে একটা বিশেষভাবে ব্যবহার করলে আমি বাড়ির লোকের কাছে যে ধরনের ফিডব্যাক পাবো, সোশ্যাল মিডিয়া একটু অন্য রকমের ফিডব্যাক পাবো, এনগেজমেন্ট অনেক বাড়তে পারে। এই ইয়েতে নিত্য নতুন এই ধরনের অ্যাপস তৈরি হয়, যারা এই ডেটাটা ব্যবহার করতে এবং যারা হয়তো কিভাবে অ্যাপসটা তৈরি হয়, ডেটাটা নিয়ে কি করা যায়, এগুলো ভালোভাবে বোঝা যায় না এবং বোঝে না, এবং এটা বোঝে না যে সোশ্যাল মিডিয়ায় বেশিরভাগ জিনিসই ফেক, তারা এইটায় হঠকারীভাবে জড়িয়ে পড়ে। অর্থাৎ আমি ভাবছি যে আমার এক কাল্পনিক ব্যক্তিত্ব প্রকাশ পাচ্ছে এই ধরনের প্রজেকশনের মাধ্যম দিয়ে, এই ধরনের লেখার মাধ্যম দিয়ে, যে জিনিসগুলো হয়তো বাস্তবে আমি আমার পরিচিত লোকের সাথে শেয়ার করতে পারতাম। মানে আপনি বলছেন যে ধরুন আমি কাউকে লিখছি, সেক্ষেত্রে আমি একটা কাল্পনিক ব্যক্তিত্ব তৈরি করলাম, এবং যিনি এই লেখাটা পড়ছেন, যিনি বলছেন যে আমাকে এরকমভাবে লেখো, দুজনের মধ্যেই এই একটা আলাদা ব্যক্তিত্বের প্রকাশ। অ্যাবসলিউটলি। তার মানে হলো যে সোশ্যাল মিডিয়া আইডেন্টিটি কিন্তু পুরোপুরি ফেক। এমনিতে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলও প্রচুর ফেক, সেটা সবাই জানে, এবং অনেকেই অ্যানোনিমাস হ্যান্ডেলও ব্যবহার করে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় আমার যে ব্যক্তিত্বটা দেখা যাচ্ছে, সেইটা বাস্তবে আমি পারিপার্শ্বিক চাপে সেটা প্রকাশ নাও করতে পারি। আমি সোশ্যাল মিডিয়ায় সেই আমার একটা কাল্পনিক এরম হলে ভালো হতো ব্যক্তিত্ব প্রকাশ করতে শুরু করে দিলাম, তাতে আমি অনেক হয়তো গন্ডগোলে পড়লাম। তার কারণ এখন যে সাইবার ক্রাইম প্রচুর ধরনের হয়, আমি খালি ভাবি যে একটা বুদ্ধিমান লোক কিভাবে এই ফাঁদে পড়লো। রাতু একটা কথা বলবো, বলছি যে আমিও না একজনকে এরকম লিখে পাঠিয়েছিলাম, সেক্ষেত্রে আমি তো কোনো কাল্পনিক ব্যক্তিত্ব তৈরি করিনি, আমি এমনি লিখেছিলাম। হ্যাঁ, তার কারণ হলো যে আমি ধরে নিই যে সেই আনক্রিটিক্যালি আমার পুরো ব্যাপারটা সে অ্যাকসেপ্ট করে নেবে, যেটা আমার পারিপার্শ্বিক লোকরা করবে না, যারা আমাকে আরো ভালোভাবে চেনে। আচ্ছা, আমি এই জায়গা থেকে একটু সাম্যজিতের কাছে আসবো। সাম্যজিৎ, এই যে আমি পোস্ট করেছি, ঠিক আছে, ধরা যাক তুহিনা উনি অ্যাপটা শেয়ার করেছেন যে আমাকে লেখো, আমি ওনাকে লিখলাম, আমারও কি সমস্যা তৈরি হতে পারে? অবশ্যই, লিখছি তো আমি। আচ্ছা, সাপোজ আমি বলছি, আমি যে লিখছি এখানে হচ্ছে যে আর কি শেয়ার করছে তার কাছে আইডেন্টিটিগুলো ক্লোজ থাকছে, বাট যারা অ্যাপটা বানিয়েছে, যারা লিঙ্কগুলো জেনারেট করাচ্ছে, তারা তো জানছে, তারা তো বুঝছে কারা ইনপুট করছে না হচ্ছে। সাধারণ মানুষের ভাষা একদম বলি, আমার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আছে আমি ছাড়া আর কে জানে? আমার ব্যাংকের অ্যাডমিন। ঠিক ঠিক। এই যে অ্যাপ্লিকেশনগুলো যারা বানিয়েছে, তারা তো দেখছে কোন কোন ইউজার কি করছে, কজন ইনভলভ হচ্ছে, তারা তো পুরো মনিটরিং করছে। এবং সেখানে মানুষ কি হয়, হট করে অ্যাপ হয়ে গেলে একটা ট্রেন্ডিং থেকে পাশের লোক কি করছে, ও পোস্ট করেছে, আমিও একটা পোস্ট করি, আমি শুনি কে কে আমাকে গালি দিচ্ছে, কে কে আমায় ভালো কথা বলছে, এটাই হচ্ছে দেখতে পাচ্ছি। সেগুলো আবার স্ক্রিনশট তুলে শেয়ারও হচ্ছে। আচ্ছা, তো আমি এই জায়গা থেকে আসবো, তুই না এই জায়গা থেকে কি মানে যেহেতু এটা একটা ট্রেন্ড শেয়ার করছে, ঠিক আছে, এবং ধরো হচ্ছে তোমার কোনো পরিচিত কাউকে প্রচুর ভালো ভালো কবিতা, ভালোবাসার কথা তোমাকেও পাল্টা সেগুলো লিখছে, এটার একটা ইচ্ছে থেকে যায় যে হোক এরকম বিষয়টা। না, সেটা তুমি স্বীকার করো বা না করো, কোথাও আমাদের কনসিয়াস বা সাবকনসিয়াস মাইন্ডে তো কোথাও একটা আমি স্বীকার করছি, আমাকে যদি এরকম কেউ লেখা আমারও ভালো লাগবে। আচ্ছা, আমি লিখবো, তোমার আছে জানলাম না, আমি শেয়ার করিনি, আমি শেয়ার করার আগে ওই জন্য এই শোটা করছি, আর করবো না শেয়ার। না, এবং আরেকটা কথা বোধহয় উনি জানাননি, মানে আমাদের যেটা হয়েছে, এই অ্যাপটা ডাউনলোড করার সঙ্গে সঙ্গে মেসেঞ্জারে কিন্তু ওরা মেসেজ করে দিয়েছে ওই অ্যাপ থেকে, চিঠি অ্যাপ থেকে, যে আপনি বলুন হাউ ক্যান আই হেল্প, ওরকম ধরনের। আপনি অ্যাপটাকে ডাউনলোড করেছেন প্রথমে? হ্যাঁ, ওকে। ওরা কিন্তু মেসেঞ্জারের সঙ্গে সঙ্গে একটা মেসেজ দিয়েছে, আচ্ছা, যে হাউ ক্যান আই হেল্প বা হাউ ক্যান বি হেল্প রাদার, বোধহয় এরকম হবে, কিছুটা দেখতে হবে। মানে এত মুহূর্তে যাচ্ছে, তো আসছে এবং বুঝতে পারছি না। এবার ওই আমরা কি হয়, আমরা যে সবটাই জানি, কিন্তু যে অনেক কিছু অ্যাপ, এই ফেস কীরকম হবে, 10 বছর আগে কি ছিল, 40 বছর বাদে কি হবে, তাতে কি ডিসক্লোজ হতে পারে, সব। আমাদের প্রবলেমটা হয়েছে কি, যে ধরুন যারা একদম জানেন না তারা করে ফেলছেন, আর আমরা জেনে বুঝেও কিন্তু ওই মানে ওই ক্রেভিংটা থেকে ওই মানে উই ক্যান্ট রেজিস্ট, আমরা নিজেদেরকে ঠিক সবসময় পাচ্ছি না। মানে এত কিছু আসছে, ধরো 100 খানা এলো, 95 খানাকে আপনি
রেস্ট্রিক্ট করলেন বা রেজিস্ট করলেন, আর বাকি 4-5টায় গিয়ে আর পারছেন না, করি না একটু আর আমি এই জায়গা থেকে আসবো, আমি ডক্টর চৌধুরীর কাছে আসবো, তারপর সাম্যর কাছে আমি একটু বিপদের বিষয়টা বুঝতে যাবো। ডক্টর চৌধুরী, এই যে তুহিনা বলছিলেন যে হ্যাঁ আমাকেও যদি কেউ এরকম কথা লেখে আমার ভালো লাগবে, কিন্তু মুশকিলটা হচ্ছে কেউ যদি সামনাসামনি এই কথাগুলো বলে তুহিনার তাতে ভালো নাও লাগতে পারে। এই যে জায়গাটা, এই যে ফাঁকটা, এটা আমরা একটা তৈরি করেছি, বা মানে বিষয়টা হচ্ছে সামনাসামনি বলার ক্ষেত্রে বিপদের জায়গাটা তৈরি হয়ে গেছে, সেই জন্য কি আমরা সোশ্যাল মিডিয়ায় একটা নির্দিষ্ট দূরত্ব, একটা সেফ, অনেক সময় আমরা ভাবি সামনাসামনি বললে বিপদ হতে পারে, সোশ্যাল মিডিয়ায় বিপদ হবে না, কিন্তু ঘটনা হলো সোশ্যাল মিডিয়ায় একই ধরনের রিস্ক আছে, বরঞ্চ অনেক বেশি রিস্ক। তার কারণ হলো অন্যদিকে কে আছে তার আসল আইডেন্টিটি আমি কিন্তু জানি না। আমি নিজে ব্যক্তিগতভাবে প্রচুর কেস পেয়েছি যেখানে ধরুন মেসেঞ্জারে বা বিভিন্ন অ্যাপসে, আমি রিসেন্টলি একটা কেস পেয়েছিলাম যে গ্রাইন্ডারে একজন এমন কিছু পোস্ট করেছে, তার মানে আরেকজনের কে, সে পরে সেটা পোস্টটা দেখিয়ে তা ব্ল্যাকমেল করতে শুরু করেছে। সোশ্যাল মিডিয়া পোস্ট যে কি মারাত্মক হতে পারে, বিশেষ করে ব্ল্যাকমেইলে, অর্থাৎ পুলিশের কাছে যতগুলো ব্ল্যাকমেইল কেস এই ধরনের পৌঁছায় তার থেকে বাস্তবে অনেক অনেক বেশি, সেটা হয়তো লোকে বুঝতে পারে না। তাই না, তারা ভাবে যে আমি একটা অ্যাপ্রিসিয়েশন পাবো, এনগেজমেন্ট পাবো, কিন্তু এই রিস্কটা একদম বুঝতে পারে না। রিস্ক কোন জায়গায় সাম্য? রিস্ক এই অ্যাপের ক্ষেত্রে না, উনি যেটা বললেন এক্ষুনি সেটা না, আমি চিঠিতে ফোকাস করি। চিঠির ফোকাসে এখানে বললো, দেখো এখানে যে ফেসবুক বা ইনস্টাগ্রাম যেটা শেয়ারিং প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করছে, ফেসবুক কিন্তু এগুলোকে অথরাইজ করেনি কিছু, ম্যানুয়ালি ওরা বোঝাচ্ছে। আমি নর্মালি বুঝিয়ে দিচ্ছি। সাপোজ দেখা গেল এখানে 10 জন ইউজার আছে, ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ 10 জন ইউজার আছে, তার মধ্যে 3 জন শেয়ার করেছে, আচ্ছা, ঠিক আছে, মনিটরিং হচ্ছে এইখান থেকে, ওকে, অ্যাপগুলো যারা ডাউনলোড করেছে 3 জন যে শেয়ার করছে, সাপোজ এইখানে আরো 10 জন আছে, আচ্ছা, তারাও তাকে ফিডব্যাক দেওয়ার পর তারাও নিজেরাও আবার শেয়ার করছে, হ্যাঁ, ঠিক আছে। তার মানে একসাথে একজনের মাধ্যমে দিয়ে একজন যখন শেয়ার করছে আরো 10 জনকে ক্যাপচার করতে পারছে। তার মানে একজনের মাধ্যম দিয়ে এদের কাছে কজনের ডেটা গেল? 10 জনের। এবার এই 10 জন যে ফ্রেন্ড লিস্টে যারা রয়েছে তারা এদের ফ্রেন্ড লিস্টে নেই, এই আবার আরো 10 জনকে ক্যাপচার করছে। এটা চ্যানেলের মতো করে যদি নেটওয়ার্কে পুরো যাচ্ছে, নেটওয়ার্ক সিস্টেমের মতো পুরো এরকম পুরো ডেটা নেটওয়ার্কটা মনে করি ট্রি এর মতো করে এটা ছড়াতেই থাকবে, এবং এদের কাছে হিউজ একটা ডেটাবেস ক্রিয়েট হবে। কি কি ডেটাবেস? ওখানে যেটা রেজিস্টার করতে গিয়ে লাগবে ফোন নাম্বার, ইমেল আইডি। তোমার ফোন নাম্বার লেগেছিল? না, ফোন নাম্বার তো আমি বলছি রেজিস্টার করার সময় ওখানে সাইন ইন অপশন আছে, কেউ ডিরেক্ট অ্যাপ করছে, কেউ সাইন ইন করছে। যারা সাইন ইন করলে আমার তো মানে জিমেল আইডি তে আমার তো ফোন নাম্বার থাকছে। আমি বলছি ওকে, আচ্ছা, কোন অপশন আছে, কাউকে ফ্রিতে দিচ্ছে, করো, ইটস আ ট্র্যাপ। ফ্রিতে দিচ্ছে মানে ইউ আর আ প্রোডাক্ট অ্যাকচুয়ালি। এক্স্যাক্টলি। এইবার যে মুহূর্তে আমরা রেজিস্টার করছি ফোন নাম্বার পাচ্ছি না, এবার উনি যেটা বললেন পয়েন্ট, আমি রেজিস্টার করিনি ওর জন্য জানিও না, এই জন্য কেউ ফ্রি দিলে আমার একটু কিরম লাগে। এবার ফোন নাম্বার ইমেল আইডি ছাড়া আমি যখন আমার নিজের নামের ডিটেলস দিচ্ছি, ওনাকে বলছে ওনাকে মেসেঞ্জারে মেসেজ করা শুরু করছে। এরকম করে আমি কটা ফেসবুক প্রোফাইল পেতে পারি এরকম চ্যানেলে? হিউজ। এটা করার কারণ উদ্দেশ্য হতে পারে, সাপোজ আমি এখন 90% প্রোফাইলে যারা সোশ্যাল মিডিয়াতে সহজে সেলিব্রিটি হতে চায় না, তারা 90% তারা প্রোফাইল লক করে রাখে। 10% সারাদিন ভিডিও আপলোড করে যাচ্ছে বা কিছু করে যাচ্ছে বা যা কিছু করছে, তাদের নিজস্ব কার সাথে খেতে যাচ্ছে, কোথায় যাচ্ছে সব আপলোড করছে। এরকম করে ওরা যখন লক থাকে তাদের ডেটাগুলো তারা কালেক্ট করতে পারে না প্রোফাইলে। ইজ আ ট্র্যাপ যে তুমি পোস্ট করো, তুমি শেয়ার করো, আমি তোমার ডেটাগুলো পাই। নাহলে উনি যদি পোস্ট না করতো, উনি যদি কানেক্ট না করতো, ওনার মেসেঞ্জারের অ্যাক্সেস কি এরা পেতো? একদমই পেতো না। আচ্ছা, যাদের ফেসবুক লক, মানে তারা তো বোধহয় এই অ্যাপটা ডাউনলোড করে তাদের কোনো লাভ নেই, মানে না, ফেসবুক কোনো অথরিটি দেয়নি, এদের মেন মোটিভ হচ্ছে ডেটা পাওয়া। একদম। ওকে, আমি আরো এই বিষয়টা একটু গোটা বিষয়টা বুঝে নেবো, আরো কোথায় বিপদের বিষয়। কারণ সামঞ্জিত যেটা বললো একটা হিউজ ডেটাবেস, কিন্তু এটাও জানার এই ডেটাবেস নিয়ে তারা করবে এটা কি, কারাই বা করছে। আসবো একটা বিরতির পর, সঙ্গে থাকুন। ডক্টর চৌধুরী, এই যে ডেটা চুরি, এই ধরনের বিষয় নিয়ে বহু শো হয়েছে, বহু চর্চা হয়েছে, আমরা প্রত্যেকেই কম বেশি জানি, কিন্তু তাও আমরা এই সব ক্ষেত্রে নিজেদের রেজিস্ট করতে পারি না বলে কেন আপনার মনে হয়?
মানে বিপদটা একদম ঘাড়ের কাছে নেই বলে। সবাই জস চাই, আমরা সবাই অ্যাটেনশন চাই, আমরা সবাই এনগেজমেন্ট চাই, মানে সেটা ফেসবুকের আগেও সবাই চাইতো ইত্যাদি। এখন ঘটনা হলো যে এটা যে রিয়েল ওয়ার্ল্ডে বিরাট তফাৎ, সেইটা আমরা বুঝি না। তবে একটা মজার ঘটনা বলি, এই হালে যে মহারাষ্ট্রে ইলেকশন হলো, সেখানে একজন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার দাঁড়িয়েছিলেন ভোটে, ওনার 30 লক্ষের বেশি ফলোয়ার আছে, উনি 117টা ভোট পেয়েছিলেন। এবার এর থেকে বড় কোনো তফাৎ দেখা যায় না। আমরা ভাবি যে আমরা তার মানে এই ইয়েতে তার মানে সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্স করে আমি বিরাট খ্যাতি অর্জন করেছি, কিন্তু বাস্তবে কিন্তু তা নয়। সেইটা না বুঝতে পারলে আমরা তাও তো কিছু অ্যাটেনশন পাচ্ছি। এই যে হঠাৎ দেখা যে আমার একটা পার্টিকুলার পোস্ট বা আমার একটা চিঠি এত হাজার লোক দেখলো, সেটা একটা নিজের একটা ভালো লাগার ব্যাপার আছে। তাই জন্য আমরা খুব তাড়াতাড়ি আমরা অ্যাডিকশন হয়ে যাই, আমরা একটা নেশার মধ্যে পড়ি। ঠিক ঠিক। কিন্তু এই নেশা এবং এই নেশাকে বেস করে ডেটা হাতিয়ে নেওয়া হচ্ছে, কিন্তু এই ডেটা হাতিয়ে তারা করবেটা কি, বিপদ যে কোন জায়গায় সেটা আমরা বুঝবো কি করে? এই নিয়ে আমি সামর কাছে আসবো। আমার আর একটা বিরতির সময় গিয়েছে, বিরতির পর। আমি সরাসরি সাইবার এক্সপার্ট সাম্যজিৎ মুখার্জির কাছে আসবো। সাম্যজিৎ, এই এত ডেটা চুরি এই বিষয়গুলো না এত আমরা শুনে নিয়েছি, বোধহয় শুনতে শুনতে খুব ক্লিশে হয়ে গেছে। আমরা ঘাড়ের কাছে বিপদ না দেখলে আমাদের হয় না, সেটা আমার ক্ষেত্রে প্রযোজ্য অবভিয়াসলি, আমি কাউকে দোষ দিচ্ছি না। কিন্তু এই ডেটা নিয়ে হচ্ছেটা কি? দেখুন, বিষয়টা হচ্ছে এই যে আমরা সারাদিন বিভিন্ন রকম ফোন পাই, আমার কাছে ইদানিং খুব বেড়ে গেছে, লোন স্প্যাম, অমুক তমুক, এত কল পাই, বা আমার ফোনে এত মানে এত কিছু জিনিসের ডেটার জন্য আসছে, এগুলো সবই ডেটা হচ্ছে। এখন ডিজিটাল মার্কেটিং, আগে নর্মাল মার্কেটিং হতো, এখন ডিজিটাল মার্কেটিংয়ের জন্য প্রচুর ডেটা দরকার রয়েছে, সেখানে বিক্রি হচ্ছে। এবং স্ক্যামের ক্ষেত্রে যেটা বলছি, এদের টার্গেট সবাই থাকে না। এরা কি করে, ইটস আ ট্রিক্স অফ ফিল্টারাইজেশন। কারা কারা কোনো একটা জিনিসের ট্রেন্ডিংয়ে উৎসাহী হয়, কারা কারা লিঙ্ক শেয়ার করতে উৎসাহী হয়, এখনও ভয় পায় না, তাদের একটা ফিল্টারাইজেশন করা, যে এদের কাছে অন্য কিছু পাঠালে এরা ক্লিক করতে পারে বা অন্যকে শেয়ার করতে পারে। সুতরাং বিভিন্ন উপায় হতে পারে। যেমন ম্যাম বললেন যে ম্যামকে মেসেঞ্জারে মেসেজ করে দিয়েছে, কি করে? ম্যাম শুধু অ্যাপটা ইনস্টল করেছে বা ওই অ্যাপের একটা মাধ্যমে ম্যাম কিছু শেয়ার করেছে, তার মাধ্যমে ম্যামের মেসেঞ্জার কিন্তু টার্গেটেড হয়ে গেছে। মানে আমি বলছি না যে স্ক্যাম করা শুরু করেছে, মানে ম্যামের যেমন মেসেজ এসছে, তো এরকম আরও 100-200 জনের কাছে আসছে। তা 200টা ফেসবুক প্রোফাইল যদি পাই, তাদের থেকে আমি ফটো তুলতে পারি, তাদের ডিটেলস তুলতে পারি, তাদের থেকে আরও 5টা লোকের সম্বন্ধে জানতে পারি, এইবার আমি থ্রো করা শুরু করে দেবো। আপনি জানেন কি জানেন না, ফেসবুকের প্রচুর ফটো আছে যেগুলো বিক্রি হয় ডার্ক ওয়েবে। কি উদ্দেশ্য হয় তাদের? এমন না যে আজকে আমি কারোর ডেটা তুললাম, কাল তাকে অ্যাটাক করা শুরু করব। ফটো বিক্রি হয়, ফটো মানে হচ্ছে সেটা মরফিন করে পাঠাতে পারে পরে, বা অন্য কোনো ভিডিওগ্রাফিতে অ্যাপ্লাই করতে পারে, এরকম বিষয় ডার্ক ওয়েবে। এখানে এভরি ডেটা, ডিজিটাল ডেটা সবই ডার্ক ওয়েবে বিক্রি হয়। মানে আমরা যে সোশ্যাল মিডিয়াতে যে পোস্ট করি, যেটা ওদের মনে হয় যে এটা লায়াবেল তাদের কোনো ক্রাইম করার জন্য, সাপোজ দেখা গেল কোনো একটা ফেক আইডি বানাচ্ছে, আপনার ফটোটা ইউজ করে দেবে, মানে যেটা প্রপারলি হতে পারে। ফেক কোনো ডকুমেন্টেশন বানাচ্ছে, কারোর প্রোফাইল বানাচ্ছে, ফেক প্রোফাইল বানাচ্ছে। এখন দেখছে যে মানুষ যে ওই সেলিব্রিটি বা নর্মাল লোকেদের ফটো দিয়ে ফেসবুকে হাই পাঠালে লোকে বলে ফেক প্রোফাইল ব্লক কর। আমার প্রোফাইল থেকে 50টা ছবি তুললে রিয়েল ফটো, আমি এখন যেটা স্টোরি দিলাম ও স্টোরি দিয়ে দিল। তোমার কাছেও যদি আছে, তুমিও ভাববে এক্ষুনি স্টোরি দিচ্ছে, এটা মনে হচ্ছে অরিজিনাল প্রোফাইল। এরকম যারা কনসিয়াস তারা হয়তো রিপ্লাই করে না বা অ্যাকসেপ্ট করে না, কিন্তু প্রচুর মানুষ সোশ্যাল মিডিয়ায় এতটা ইনভলভ 24 আওয়ার্স, তারা কিন্তু এগুলোকে এন্টারটেইন করে। এবং তো এরকম হয়ে গেছে, আমি দেখেছি, ধরা যাক গুগলে আমি কিছু সার্চ করলাম, সার্চ করার পরে আমার ফেসবুকে ওর অ্যাড গুলো আসতে থাকে। আমি জুতো সার্চ করেছি, সেগুলো আসতে থাকে। দ্যাট ইজ কুকি। সে তো শুনছে, সবাই আমাদের শুনছে, এবং এগুলো কুকি কালেকশনের জন্য হয়। এমনকি নর্মাল যারা ট্রাভেল করে দেখবে, এটা রিসেন্টলি বেশি হচ্ছে। সাপোজ কেউ কোনো ট্রাভেলের জন্য কোনো ফ্লাইটের টিকিটের দাম দেখছে বা কিছু দেখছে, আধা ঘন্টা পর ওই সাইট দিয়ে খোলো, দেখবে দাম 500, 600 বা 1000 রুপিস বেড়ে গেছে। হ্যাঁ, ইটস ট্রু। সকালে দেখাচ্ছিল 4,500 টাকা, বিকেলবেলা বেশিক্ষণ সার্চ করে ওই সাইট থেকে ঘুরে গেলাম, দেন দে ক্যান আন্ডারস্ট্যান্ড ওটা যাওয়ার জন্য কাছে। কুকি কালেক্টটা কি বলে, অ্যাকসেপ্ট অল কুকি, নালে এগোতেই দেয় না। মানে আমাকে মনিটরিং করছে। এবার অন্য সাইটগুলো কি মনে করছে যে এই জিনিসটা প্রোডাক্ট কিনতে চায়, আমি কিছু কম দামে দিয়ে দিই।
দ্যাট ইজ দ্যাট তাহলে তো ডাক্তার চৌধুরী এখানে তো হতেই পারে আমি সারাক্ষণই মনিটর হচ্ছি, আমাকে সারাক্ষণই দেখছি আমার হাতের বাইরে, তাহলে আর আমি অত চাপ নিয়ে কি করব? না, এটা যেটা অসুবিধা হলো যে সাধারণত বিভিন্ন ধরনের ফ্রডের ভিকটিম আমরা হয়ে যেতে পারি, ব্ল্যাকমেইলের ভিকটিম হতে পারি। একটা মনে রাখতে হবে, আপনার ডেটা যদি কারো কাছে থাকে সে কিন্তু আপনাকে টার্গেট করতে পারে, এবং টার্গেট করে আপনার হয়তো সেই চিঠি থেকেই তার আপনার ব্যাপারে কিছু জানা হয়ে গেছে, আপনার উইকনেস কি, দুর্বলতা কি ইত্যাদি। সেই ক্ষেত্রে সে কিন্তু টার্গেট করে আপনাকে ফ্রডে ফেলতে পারে। একটা মনে রাখবেন যে যারা খুব আনসফিস্টিকেটেড জায়গা থেকে, ধরুন কারমারে যে ধরনের সাইবার ফ্রড হয় সেখান থেকেও তারা কিন্তু শিক্ষিত লোককেই ওই ফোনের মধ্যেই কনভিন্স করে যে আপনি এই লিঙ্কটাকে ডাউনলোড করে ফেলুন, এবং সেও করে ফেলে। আমরা তো সবসময় ভাবি তখন, আরে এটা কি করে করলো? আমি তো জানি যে আইটি সেক্টরে কাজ করে, তারাও করে তাদের টাকা উধাও হয়ে গেছে। সুতরাং যারা এই ফ্রডগুলো করে তাদেরও ট্রেনিং এর ব্যবস্থা আছে, তাদের ট্রেন করা হয় এই নিয়ে, বিশেষ করে কারমাটার নিয়ে। আর কারমাটার আর কি, ওখানে একটা নারায়ণপুর না কি একটা আছে, সেই নিয়ে অনেক লেখালেখি হয়েছে। কিন্তু ঘটনা হলো যে প্রচুর লোক এইভাবেই করে খায়। সুতরাং আমাদের ডেটাটা অন্য কারো হাতে গেলে সেইটা সে ইন্টারপ্রেট করে আমাকে টার্গেট করতে পারে। ঠিক, কিন্তু তুই না দেখুন, তাও আমরা কিন্তু মানে ওই যেটা বলছিলাম, যেহেতু আমাদের ঘাড়ের কাছে বিপদটা এসে পৌঁছচ্ছে না, আমরা কিন্তু এগুলোকে খুব হালকাভাবে নিয়ে না। দেখুন, হালকাভাবে না নিয়েও তো উপায় নেই। মানে এটা আমরা শুনেছি যখন থেকে আমরা মানে টেকনোলজি যখন থেকে আমাদের হাতে মুঠো এসছে তত দিনে, আর আমি ব্যক্তিগতভাবে বলতে পারি মানে অফ দ্য ট্র্যাক, আমার জীবনের এত চুরি মানে একদম সেগুলো সব ফিজিক্যাল চুরি। আচ্ছা, মানে সে বলতে গেলে সেখানে ডেটা চুরিটা কোনো ম্যাটারই করে না, একদম এত চুরি হয়ে যাচ্ছে আমার মানে থেকে ডেটা চুরি করবে কোনোভাবেই আমি ঠেকাতে পারছি না। মানে সে বড় বড় চুরি আর কি। মানে আমি যদি জীবনে যা রোজগার করেছি তার 5 গুণ হয়তো চুরি হয়ে গেছে, কি করে সেই আবার হিসেব পরে দিতে হবে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এটাকে আর নিতে পারছি না। আর এতগুলো অ্যাপ, এত কিছুকে কিন্তু আমরা রেজিস্ট করছি, এটাও মানতে হবে। আমরা আজকে শুধু আপনি চিঠিটা দেখছেন, কিন্তু এরকম যে কত চিঠি চাপাটি, কত কিছু আমি নিজে অ্যাভয়েড করেছি, করিনি রাদার, মানে একদম ঢুকিনি, সেগুলোও কিন্তু দেখতে হবে। মানে সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে বাহবা দেওয়া উচিত। আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে যে এত দিনের আমাদের এত কাজ, আমার ব্যক্তিগতভাবে এত ধরনের কাজ, তাতে কিন্তু জি 24 ঘন্টা কোনোদিন আমায় ডাকেনি। দেখেছি কিন্তু এই চিঠি অ্যাপটা ডাউনলোড করেছি, চিঠির সুফল হলো এবং সব্যসাচী আমায় মার্ক করেছেন, আমাকে ডেকে পাঠিয়েছেন। তো এক্ষেত্রে আমি তো সেটাকে পজিটিভ ওয়েতেই দেখব। এই জায়গা থেকে এই পজিটিভ ওয়েতে যখন আমরা দেখছি, সত্যিই তো আমাদের অনেক কিছু চুরি যায়, ফোন চুরি যায়, তার থেকে একটা ডেটা চুরি গেল। আমরা দেখতেই পাচ্ছি যখন যে কোনো অ্যাপ ডাউনলোড করছি, আমার গ্যালারি সে অ্যাক্সেস করবে, সেই পারমিশনটা সে নিয়ে নিচ্ছে। তারপরেও গ্যালারিতে আমরা ব্যক্তিগত ছবি রাখি। একদম। এবার আমি বলি একটা কথা, উনি বললেন ফিজিক্যাল চুরি হলো সেক্ষেত্রে তার ওই জিনিসটাই গেল, তারপরে অন্য কিছু যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকে না। এবার ডিজিটালি আসি, যদি আমার গ্যালারি চুরি হয়, প্রত্যেকের ফোনের তার আধার কার্ডের ফটো তোলা আছে। আধার কার্ড তো এমনি যখন আমি কোনো রুম চেক ইন করছি দিচ্ছি, এটাই তো ভুল। সেন্ট্রাল গভর্নমেন্টের রুলস আছে আধার কার্ড দেওয়া মানে আপনি দিতে পারেন, এবং আধার মার্কস বেরিয়ে গেছে, একদম আধার মার্কস বেরিয়ে গেছে, সেগুলো অ্যালাউ কর, সেগুলো অ্যাক্সেস কর। কখনো বলা হয়নি আধার কার্ড দিয়েই ঢুকতে হবে। একমাত্র গভর্নমেন্ট ডিরেক্টলি কোনো অফিসিয়াল ছাড়া কোনো জায়গায়, হোটেল হোক বা কোনো রেস্তোরাঁ হোক, যেখানে হোক, আধার কার্ড দেওয়ার কোনো ম্যান্ডেটরি এরকম কোনো ব্যাপারই নেই। আমরা দিয়ে ফেলি, এটা আলাদা ব্যাপার। কিন্তু আমি বলছি সবসময় আধার কার্ডটা বেশিরভাগ মানুষের পাশে থাকে। সাপোজ আমার নাম্বার পেলো, আমি নর্মালি ভয়ের জায়গাটা কোথায় আমি বলছি কেন ইন্টারকানেক্টেড এরা। সাপোজ আমার নাম্বার পেলো, সেই নাম্বার থেকে এখন বট টেকনোলজি এমন বেরিয়ে গেছে, ওই নাম্বারটা থেকে একটা মানুষের যাবতীয় ডিটেলস বের করা যায়। ইটস ট্রু, যারা এগুলো ফ্রড করছে তাদের এই নলেজগুলো আছে বলেই তারা করছে। তাদের একটা সামান্য ফোন নাম্বার থেকে অনেক কী করে পেতে পারি? আমাদের যে যাবতীয় ডেটা, আমার পিএফের টাকা, আমার ব্যাংকের টাকা, সব টাকা কানেক্টেড আধার কার্ড। আবার আমার যে নাম্বারটা আমি ফ্রড যারা করছে তাদের কাছে পৌঁছেছে, মানে সেই নাম্বারটাও কিন্তু ইন্টারকানেক্টেড উইথ আধার কার্ড। তুমি বলছো থ্রু চিঠি কেউ চাইলে আমার ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করতে পারে না? আমি বলছি ইনফরমেশন পেতে পারে, ইটস আ ট্রিক্স, দেন ট্র্যাপে ফেলতে পারে। যদি মানুষ সাপোজ দেখা গেল
আজ 1000 জন করেছে, ওই চিঠি অ্যাপে 1000 জনের ডেটা তাদের কাছে গেছে, ওরা টার্গেট করে 10 to 20% ভুল করবে, সবাই করবে না। 10 to 20% ভুল মানে সাপোজ তাদের ডেটার কাছে কিছু পাঠালো, এখন তো লিঙ্ক পাঠায় না, তারা ফটো পাঠায়, ফটো ডাউনলোড করুন, একদম ওকে, তাদের তো দরকার নেই। এবার 90% মানুষ ওই রিলেটেড কিছু একটা আননোন নাম্বার থেকে মেসেজ, কেন আমার নাম্বারে এত আননোন কল আসছে, আমি ডেটা আমার নাম্বার শেয়ার করছি তাই, আমার ডেটা বাইরে যাচ্ছে তাই আসছে। হ্যাঁ সিরিয়াসলি আমি গত কয়েকদিন ধরে আমি আমার কথা বলতে পারি, কন্টিনিউয়াস একটা সার্টেন সময়ে আসতে থাকে। আরেকটা জিনিস বলি, ওই যেটা বলছি অজস্র, এবং সেটা কিন্তু অদ্ভুতভাবে আবার বেশ কিছু মাস ধরে স্প্যাম কল বলে আসছে, জাঙ্ক কল, স্প্যাম কল। এবার আমি আরেকটা জিনিস কোথায় দেখছেন আমরা স্প্যাম কল, জ্যাম কল, ট্রু কলার। কে যদি গুগল করে এখন যারা দর্শকরা আছে সার্চ করে ইন্ডিয়ান 1 মিলিয়ন ইন্ডিয়ান ডেটা ইন রিস্ক বিকজ অফ ট্রু কলার, ফ্রি ট্রু কলার ইউজ করছে বলে, মানে এরকম সবকিছুতেই ভয় দেখালে তাহলে না, এটা রিয়েলিটি। অ্যান্ড্রয়েড ফোন, আমি একদম রিসেন্ট বলছি, আমার রিসেন্ট রিসার্চের কাজ এবং যেখানে নিয়ে আমরা কাজ করছি, ট্রু কলার উইথ ফ্রি ট্রু কলার ভার্সন উইথ অ্যান্ড্রয়েড ফোন, লাস্ট কখন কল এসছে পুরো ডিটেলস বলে দেওয়া সম্ভব। যারা ইউজ করছে রিমোটলি, শুধু যদি সাপোজ তুমি ইউজ করছো ট্রু কলার অ্যান্ড্রয়েড ফোন, আমি তোমার নাম্বারটা নেবো, লাস্ট কখন কল এসছে এবং তারপর আরও যাবতীয় ডিটেলস, এটা 1 সেকেন্ডে বলে দেওয়া যাবে। মানে এবার কেন হচ্ছে, ট্রু কলার ডেটাটা বিক্রি করছে তাই হচ্ছে। এবার ট্রু কলার মানুষ কি করছে, একটা আননোন নাম বলছে, তাও কিন্তু এক্স্যাক্ট নাম সব জায়গায় বলে না। আমার একটা অদ্ভুত নাম দেখ, আমি কোনোদিন ট্রু কলার ইনস্টলই করিনি। আচ্ছা, না আমারও কিন্তু ইনস্টল করা নেই কোনো ফোনে, মানে যত ফোন গেছে বা এখন যে কটা আছে কোনো ফোনে কিন্তু ইনস্টল করা নেই। আপনাদের সব আমি তো দেখি যাব লাইভ না, তবে ওইটা ভয় কিন্তু রয়েছে, কারণ একটা নাম্বার একটা ডেটা সবকিছুর সাথে যেহেতু ডিজিটালাইজ, সবকিছুর সাথে সবকিছু ইন্টারকানেক্টেড হচ্ছে। এবার ওরা কোন দিক থেকে অ্যাটাকটা করবে এবং মানুষ কোন জায়গাটাতে কনভিন্স হবে সেটাই ওদের জয়। না আমি এই জায়গা থেকে একটা চৌধুরী, মানে আমরা এখন মানে সোশ্যাল মিডিয়ার ওপরে এতটাই ডিপেন্ডেন্ট হয়ে গেছি যে আমাদের তাহলে কনভিন্স করানো থ্রু ডিজিটালি ভার্চুয়ালি খুব কি সোজা হয়ে গিয়েছে। আমরা মানে বাইরে একটা লোকের সাথে মিশি না, কথা বলি না, বিশাল একটা শক্ত পোক্ত মানুষ, আমাদের কোনো বন্ধুর দরকার নেই, আমরা একাই ভালো থাকতে পারি, এই দেখাতে দেখাতে কি আমরা আসলে ভেতর ভেতর খুব ভেঙে গেছি? আচ্ছা, অ্যাডিকশন জিনিসটা, নেশা, এর একটা ডেফিনেশন আছে। ডেফিনেশন হলো নেশা জিনিসটা কিন্তু অপ্রয়োজনীয় জিনিস। নেশা আমি ধরুন করছি যখন, তার মানে সেটা প্রয়োজনীয়তাটা নেই। যখন সোশ্যাল মিডিয়া এলো তখন চিন্তা হলো যে সোশ্যাল মিডিয়ার কতটা প্রয়োজনীয়তাটা আছে। এবার এই জন্যই এই জিনিস এখন এমন সব অ্যাপস, আমি কম্পালসিভলি সেটা করতে থাকছি কিন্তু তার প্রয়োজনীয়তাটা কোনো নেই। এটা ইমেল বা ওরম কোনো ব্যাপার না, এইটা ক্ষতি করতে পারে। অর্থাৎ আমরা যে এইগুলো একটা নেশার মধ্যে পড়ে যাচ্ছি এবং আমি তার কাস্টমার হয়ে আছি, সে তার উপর ডিপেন্ড করে, সে হয়তো কিছু বিজ্ঞাপন পাচ্ছে, তার এনগেজমেন্ট হচ্ছে, আমারও হচ্ছে, তারও রোজগার বাড়ছে। সুতরাং দ্য মিডিয়াম ইজ দ্য মেসেজ আর কি। না কিন্তু চৌধুরী মানে শুধু মানে সোশ্যাল মিডিয়াকে আপনি অপ্রয়োজনীয় কিভাবে বলছিলেন? এখান থেকে তো প্রচুর মানুষ রোজগার করছে, এঙ্গেজমেন্ট বাড়ছে। যেমন আজকে আমি আমার শোটা আমার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছি, যেই 24 ঘন্টার ফেসবুক পেজে আমি লাইক করেছি, যদি এই শোটা 2 জন দেখেন ওখান থেকে তো আরো 4 জন বেশি দেখছেন, এটা তো এক্সপেক্টেডই থাকে। হ্যাঁ, এবার বলছি, প্রথমে যখন সোশ্যাল মিডিয়া এলো বা বিভিন্ন এলো, এটা এতে নেশা হয় কিনা সেই নিয়ে অনেক রকম স্টাডি হয়েছিল। পরবর্তীকালে এখন কিন্তু গেমিং ডিসঅর্ডার, যারা গেমস খেলে, ভিডিও গেমস রেগুলার খেলে, সেটা কিন্তু একটা নেশার মধ্যে ধরা হয়। হ্যাঁ মানে সেটা আমি ঠাড়ে ঠাড়ে বুঝি, আমি একসময় খেলতাম কল অফ ডিউটি। হ্যাঁ, এবার কি হচ্ছে, দিন রাত কেউ এই কাজ করে যাচ্ছে, সেইটা অপ্রয়োজনীয়। আমি একটা স্ক্রিনের দিকে, আমি একটা এক্সেল শিটে কাজ করছি বা একটা প্যাকেজে কাজ করছি, সেটা আলাদা কথা, কিন্তু আমি সার্চ করেই যাচ্ছি। এখন কিন্তু আপনি দেখবেন যে বেশিরভাগ ফোনে কতক্ষণ করেছি সেটা কিন্তু বলে দেয়, এবং আপনি টার্গেট রাখতে পারবেন। এবার বেশিরভাগ লোক কিন্তু ওই টার্গেট মিস করে, তার কারণ এটা একটা কম্পালসিভ বিহেভিয়ার, অপ্রয়োজনীয় বিহেভিয়ার। তাতে আমার কোনো লাভ নেই, কিন্তু আমি সেটাকে নিজেকে আটকাতে পারছি না, অনেকখানি সিগারেট খাওয়ার মতন বা মদ খাওয়ার মতন। একদম, আমি নিজে জলজান্ত উদাহরণ। আমি বহুবার চেষ্টা করি যে ঘুম থেকে উঠেই ফোনটা দেখবো না,
কিন্তু আমি ফোন অন্য ঘরে রেখে দেখেছি, কিন্তু সকাল থেকে উঠে কিরকম অস্বস্তি হতে শুরু করে, ফোনটা কি কেউ মেসেজ করে না আমাকে, তারপরেও এটা তুহিনা নিশ্চয়ই আপনাদেরও হয়? না, প্রচণ্ড হয় বা চুরি যাওয়ার 10 মিনিটের মধ্যে নতুন নতুন ফোন না আসলে ওই 10 মিনিট, আধ ঘন্টা, 1 ঘন্টা পাগল লাগে যে কি হলো, কি একটা হলো, কি যেন নেই জীবনে, মানে বোধহয় নিজের হার্ট কিডনি চলে গেলে এরকম হবে না। ডাক্তার চৌধুরী, আমাদের ভবিষ্যৎ কি তাহলে? হ্যাঁ, এই যে মনে হয় যে কি হলো আমি পারছি না, সেটা কিন্তু উইথড্রয়াল ফিচার। নেশার ক্ষেত্রে যে হেরোইন নেয়, তার যদি কয়েক ঘন্টা হেরোইন না নিয়ে থাকে, তার কিন্তু হাত পা কাঁপতে শুরু করে দেয়, মনে হয় কখন নেবো। অর্থাৎ সোশ্যাল মিডিয়া কিন্তু উইথড্রয়াল ফিচার হচ্ছে, ওই জন্যই এটা নেশা বলা হচ্ছে। আমার মনে হয় যে বিভিন্ন দেশে কিভাবে সোশ্যাল মিডিয়া করা যায়, ধরুন 13 বছর পর্যন্ত কাউকে কোনো 13-14 বছর পর্যন্ত স্কুলে ফোন নেওয়া যাবে না। হ্যাঁ, তারপরে আমরা দৈনিক টার্গেট রাখতে পারি যে এর বেশি আমি, আর এই ধরনের অ্যাপগুলো থেকে দূরে থাকাই ভালো। একটা বড় রিস্ক আছে। ঠিক না, আমাদের অ্যাডিকশনটা মূলত কিন্তু খুব বেশি তৈরি হলো লকডাউন পিরিয়ড থেকে। এক্স্যাক্টলি, লকডাউন পিরিয়ড থেকে আমরা ভয়ঙ্কর ভাবে ঢুকে গেলাম, এবং আমরা প্রচুর কাজ করেছি থ্রু নেট, অনলাইন কাজ করেছি, মানে ইভেন আমরা ছবি বানিয়েছি করি, সব কিন্তু ডিস্টেন্স শুটিং এ। সেটা একটা এই জায়গা থেকে এই সাম্যজিৎ, এই লকডাউন পোস্ট লকডাউন পিরিয়ড, এই ডিপেন্ডেন্সি, আমি তোমার কাছে একটু ডিটেল জানতে চাইবো। এরা বাংলাদেশের স্পেশাল গ্যাং, তারা এটার পেছনে কিন্তু কাজ করছে, এবং এই চিঠির লোকেশনও কিন্তু ঢাকা, বাংলাদেশ। একটু যদি ডিটেলে বলো। দেখো, যেটুকু দেখা যাচ্ছে কিছু আছে, তারা একসাথে একটা গ্যাং একই সাথে কাজ করছে। যেমন আমরা টাকা ফ্রডগুলি একবারে একটা নামকরণ করে দিই, জামতারা করছে। হানি ট্র্যাপ বা বিভিন্ন উনি যে ব্ল্যাকমেলিং বলছিল, সেটা হলে আমরা বলি ভরতপুর গ্যাং, যেটা রাজস্থান থেকে কন্ট্রোলড হয়। এবং এই যে এখন রিসেন্টলি যে সব ধরনের মিক্সচার একটা, আমি তার আগে বলে দিই, কল সেন্টার ফ্রড হলে এখন কলকাতার নাম আসছে সবথেকে বেশি। কলকাতা সবচেয়ে বেশি কল সেন্টার, বাইরের লোকের কাছেও কলকাতা বদনাম হচ্ছে, প্রচুর বন্ধ করেছে। এখন বিষয়বস্তুটা হচ্ছে বাঙালি বুঝে গেছে যে এরকম যারা ফ্রড করে, যারা করছে, তারা মেথোডোলজিটা বুঝে গেছে, তাদের জন্য কল সেন্টার দরকার নেই। তুমি যে ফ্ল্যাটে থাকো, সেই পাশের ঘরে যদি কেউ করে, তুমি বুঝতে পারবে না কে কাজ করে, এর জন্য ডেডিকেটেড কোনো অফিস দরকার নেই। হ্যাঁ, এবার আমি যেটা বলছি, এরা যে মেথোডোলজিতে কাজ করছে, গ্যাং অফ জিনিস যেগুলো সোশ্যাল মিডিয়ার উপর বেশি ইম্প্যাক্ট করছে। সাপোজ কাউকে মেটা এখন মানে অটোমেটেড ওয়েতে কাউকে মনিটরিং করে বা জাস্টিফাই করে। আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি জাস্ট একটা নর্মাল এক্সাম্পল দিয়ে বোঝাই। আমার একটা নর্মাল অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি খুব হাই প্রোফাইল পার্সন, আমার প্রচুর ফলোয়ার্স, আমি হয়তো বাংলাদেশে এগেনস্টে কিছু স্পিচ দিচ্ছি বা কিছু করছি, তো তারা ওই প্রোফাইলটাকে ট্র্যাক করে অ্যাক্সিডেন্টের যে ফটোটা রয়েছে সেটাকে ডাউনলোড করছে করে, বা এরকম যারা সবাই সব কিছু শেয়ার করে, সেই ফটোটাকে মেটার কাছে জাস্টিফাই করে যে এই মানুষটা অনেকদিন আগে অ্যাক্সিডেন্টে মারা গেছে, তাও সোশ্যাল মিডিয়া অন্য কেউ ইউজ করছে। এরকম হিউজ কেস আছে কলকাতাতে। আমরা সবকিছু, এইটা আমার উদ্দেশ্য, মানে দেখাচ্ছই আমার প্রোফাইলের মানে মধ্যে সে আপলোড করেছে সেই ফটোটাকে নিয়ে, যে অ্যাক্সিডেন্টের পর সে মারা গেছে, আমার প্রোফাইল তো গেল, মানে ওই টেকনিক্যালি কি বলো, মারা যাওয়ার পর যেটা দেখায়, মেটা সেটাকে জাস্টিফাই করার সাথে সাথে কি করছে, হ্যাঁ ওই প্রোফাইলে এই ফটোটা আছে, এরা যেটা বলছে একসাথে যদি 60 জন বলে একই সাথে মেটাকে, ও অটোমেটিক ওয়েতে কি করছে, প্রোফাইলটাকে রিমেম্বারিং করে দিচ্ছে, মানে আপনি মারা গেছেন, অ্যাক্সেস আর নেই আপনার কাছে। ওকে, এবার আমি যদি এত ফলোয়ার্স নিয়ে ব্লক করি বা কিছু করি, বা মানে টেকনিক্যালি ধরা যাক আমি বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কিছু মন্তব্য করলাম, একদম সেই ক্ষেত্রে তাদের কাছে আমি টার্গেট করছি। এরকম শুধুমাত্র সাধারণ মানুষ না, প্রচুর ব্লগার্স রয়েছে, যদি কানেক্ট করা যায় তারা বলবে প্রচন্ড রিস্ক, এবং তাদের কাছ থেকে হাতিয়ে নেওয়ার পর মান্থলি বা ডে ওয়াইজ চার্জ নিচ্ছে, হ্যাঁ তাদের অ্যাক্সেস নিয়ে নেওয়ার পর। এরকম প্রচুর ফেমাস ব্লগার দ্বারা কানেক্ট করেছে যে এখান থেকে কি করে বাঁচা যায় বা কিছু, অনলি ফর সারা দিনটা আমার কম্প্রোমাইজ বলে, মানে এইচ অ্যান্ড এভরিথিং তারা মনিটরিং করছে বলে, কারণ আমরা সব কিছু শেয়ার করি। যত পার্সোনাল ডিটেলস সোশ্যাল মিডিয়াতে শেয়ার হবে, নিজেদের রিস্ক তত বাড়বে। ইটস আ ভেরি ট্রু, এটা একটা এক্সাম্পল দিলাম, এটা ট্রু এক্সাম্পল, এটা ঘটেছে। তাহলে তো ডক্টর চৌধুরী মানে পার্সোনাল ডিটেল, মানে সোশ্যাল মিডিয়া যে কারণে আমরা ইউজ করি, আমরা কেমন খাচ্ছি, আমরা ঘুরতে যাচ্ছি, আমরা কি পড়ছি, কি সিনেমা দেখছি, শেয়ার করা, এই শেয়ার করাটাও তো যত দিন যাচ্ছে বিপদের হয়ে উঠছে। নিশ্চয়ই, এবং সবচেয়ে অদ্ভুত হলো লোকে কিরম ভাবে পার্সোনাল ডিটেলস শেয়ার করে। ধরুন মেসেঞ্জারে হয়তো কেউ বললো, ডাইরেক্টলি কন্ট্যাক্ট করলো, এবং এইসব ঘটনা ঘটেছে। আমি এই গ্রাইন্ডারের গল্পটা আগে বলেছিলাম, সেক্ষেত্রে একজন বাইসেক্সুয়াল ভদ্রলোক ম্যারিড,
সে তারকে কেউ একটা গ্রাইন্ডারে তার সাথে মানে বন্ধুত্ব স্থাপন করে এবং সে কিছু ইন্টিমেট ছবি পাঠায় এবং তাকে বলে ইন্টিমেট ছবি পাঠাতে। সেও কিন্তু শিক্ষিত লোক, সেও তারা ইন্টিমেট ছবি পাঠায়, তারপরে সে ব্ল্যাকমেল শুরু করে। এবার এই ধরনের জিনিস কিন্তু বিশেষ করে 1-to-1 মেসেঞ্জার ইত্যাদিতে খুব কমন, এবং অনেকে এক্ষেত্রে পুলিশে যত না যাচ্ছে, অনেকে হয়তো লক্ষ লক্ষ টাকা এটা দিচ্ছে এবং এটা একটা প্রফেশন হয়ে গেছে। এটা অদ্ভুত ব্যাপার হলো, আমি বহু ক্ষেত্রে দেখেছি যারা দিচ্ছে, যারা এগুলোতে ফাঁদে পা দিচ্ছে, তারা কিন্তু শিক্ষিত লোক এবং তারা এই রিস্ক সম্বন্ধে সম্পূর্ণ অবহিত ছিল আগে থেকে। আচ্ছা, তারপরেও করতে বাধ্য হয়েছি, মানে সেরকম পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে, মানে একটা হিপনোটাইজ করে দিচ্ছে যে ওদিক থেকে। সে তো প্রফেশনাল, এই করেই খায়, সে জানে যে কিভাবে একটা লোকের দুর্বল জিনিস বার করে আনতে। ঠিক। আমার আরেকটা বিরতির সময় হলে, বিরতির পর আমি আবার সাম্যজিতের কাছে আসবো। এগুলো থেকে বাঁচবো কি করে, সতর্কতা কোন জায়গা থেকে, এই ট্রিক্স নিয়ে সঙ্গে থাকুন। একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা, সময় খুব কম, আর বোধহয় কারোর কাছে যেতে পারবো না, কারণ সাম্যজিতের কাছ থেকে আমাকে বুঝে নিতে হবে এর থেকে বাঁচার উপায় কি। হ্যাঁ, প্রথমেই বলি বাঁচার উপায়ের ক্ষেত্রে ফার্স্ট আমি 3টে পয়েন্ট বলবো। 3টোর মধ্যে সোশ্যাল মিডিয়ার উপর ডিপেন্ডেন্সি অনেকটা কমাতে হবে। ডিপেন্ডেন্সি মানে পুরোটা, যে এই যে দিনের শুরু এবং শেষে ইউজ করুন, দেখুন বা কিছু, বাট পার্সোনাল ইনফরমেশান যেগুলো সব সঠিক দেওয়া দরকার সেটা থেকে বেরোতে হবে। কারণ সেম বার্থ ইয়ার থেকে শুরু করে যাওয়া বাকি যে ইনফরমেশানগুলো রয়েছে, যে ইমেল আইডিটা আমি আমার ব্যাংকের ক্ষেত্রে এগুলোতে ইউজ করি, সেই সেম ইমেল আইডি আমার সোশ্যাল মিডিয়ায় কোথাও ইউজ করবো না। ওকে, রাইট। ফার্স্ট যে নাম্বারগুলো দিয়ে সোশ্যাল মিডিয়া আমি ওপেন করি, সেই নাম্বারগুলো আমি ব্যাংক বা কোনো রকম যাবতীয় যেগুলো আধার কার্ড বা যেগুলোর সাথে লিঙ্কড আপ রয়েছে, সেখানে সোশ্যাল মিডিয়াতে আমি সেই সব নাম্বার ইউজ করব। আমরা এটা তো করবো না, কিন্তু সব আমরা করে ফেলেছি অলরেডি। সেগুলো থেকে বেরোতে হবে, অবভিয়াসলি বেরোতে হবে। আজ কিছু হয়নি, কাল যে হবে না কে গ্যারান্টি দেবে? এই সাবধানতা এগোতে হবে। টেকনোলজি আরও হাই হচ্ছে। আগে নর্মাল কল আসতো, এখন অটোমেটেড কল আসে সাইবার ফ্রডে। তা তারা টেকনোলজিক্যালি এগোচ্ছে, আমরা যদি সেই পুরনো একই গদ্ধরা জীবন লাইফ ওই ডিজিটাল দুনিয়াতে মেনে চলি, আমাদের বিপদ আসছে। মানে ইমিডিয়েট মানে কি ইয়ে নিতে বলছো, মানে খুব জটিল জায়গায় না, সেই জায়গাগুলো থেকে বেরোতে হবে। যারা এখনো হয়নি, অনেক সম্ভাবনা আছে এগুলো চেঞ্জ করা, এমন কিছু বিগ ডিল নয়, সেগুলো চেঞ্জ করা উচিত। অবশ্যই অপশন থাকবে। টার্গেট কি মানে ফিনান্সিয়াল জায়গা থাকে। দেখুন, ফিনান্সিয়াল জায়গাটা তো মেন মোটিভ। মানুষের 3 ধরনের চাপটাই দেয় ওরা। এক হচ্ছে হ্যারাসমেন্ট, সেকেন্ড হচ্ছে তার নিজস্ব যে ব্র্যান্ড, তার নিজস্ব যে ভ্যালু আছে মার্কেটে, যে সম্মান, সেগুলো নিয়ে ওরা প্রচন্ড পরিমাণে এফোর্ট দেয়। সেটা টাকার থেকে অনেক দামি জিনিস। সুতরাং সোশ্যাল মিডিয়াতে সারাক্ষণ যে নিজেদের লাইফস্টাইলটা পোস্ট করা, এটা থেকে বিরত থাকতে হবে। ঠিক, এবং আমাদের মধ্যবিত্তের কাছে তো সম্মানটাই অনেক বড় বিষয়। সেখানে যদি বড়সড় আঘাত আসে, তাহলে আমরা যাবো কোথায় বলুন তো? ফলে আমরা জানি না সাম্যজিৎ যে সাজেশনগুলো দিল, আমরা সবাই সেটা করে উঠতে পারবো কিনা। সত্যি যতটা সম্ভব করা, সেই চেষ্টা থাকা উচিত, এবং এই দুমদাম যে কোনো চিঠি জাতীয় অ্যাপ বা লিঙ্কে না ঢোকাই বাঞ্ছনীয়। এখানে শেষ করছি, সঙ্গে থাকুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।